বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিষয় কোড 27231, বিষয় রেফ্রিজারেশন সাইকেলস অ্যান্ড কম্পোনেন্টস। তৃতীয় পর্ব, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RSE, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। এই সেশন শেষে আমরা যা শিখব: বাষ্পায়নের মাধ্যমে হিমায়ন পদ্ধতি সম্পর্কে ধারণা, ইভাপোরেশন রেফ্রিজারেশন সিস্টেম সম্পর্কে ধারণা, ইভাপোরেটিভ রেফ্রিজারেশন পদ্ধতি সম্পর্কে ধারণা, ইভাপোরেটিভ কুলিং এর প্রয়োগ ক্ষেত্র এবং ইভাপোরেটিভ রেফ্রিজারেশন সিস্টেমের ব্যবহার ক্ষেত্র ইত্যাদি সম্পর্কে ধারণা। ইভাপোরেটিভ রেফ্রিজারেশন সিস্টেম বাষ্পায়নের বা ইভাপোরেশনের মাধ্যমে হিমায়ন বা রেফ্রিজারেশন তরল পদার্থের বাষ্পায়ন ঘটিয়ে যে হিমায়ন পদ্ধতি তৈরি করা হয় তাকে বাষ্পায়নের মাধ্যমে হিমায়ন বা ইভাপোরেটিভ রেফ্রিজারেশন পদ্ধতি বলে। আমরা জানি কোনো তরল পদার্থ বাষ্পীভূত বা ইভাপোরেশন হওয়ার সময় তার আশপাশ থেকে তাপ গ্রহণ করে, ফলে আশপাশে বা পারিপার্শ্বিকে যা থাকবে তাই ঠান্ডা হবে। এই নীতিকে কাজে লাগিয়ে বাষ্পায়নের মাধ্যমে হিমায়ন বা ইভাপোরেটিভ রেফ্রিজারেশন সিস্টেম তৈরি করা হয়েছে। এ হলো ইভাপোরেটিভ রেফ্রিজারেশন পদ্ধতির একটা চিত্র, যার মাধ্যমে আর্টিফিশিয়াল স্নো বা কৃত্রিম তুষার তৈরি করা হয়ে থাকে। একদিক থেকে পানি একটি ভালভের মাধ্যমে ইউনিটে প্রবেশ করে, আর অন্যদিকে উচ্চ চাপে সংকুচিত বাতাস এসে পৌঁছায়। ইউনিটের কাঠামোগত কারণে পানি প্রচণ্ড বেগে নিপীড়িত হয়। এতে পানি দ্রুত অসংখ্য ছোট ছোট টুকরায় পরিণত হয়। নিম্নচাপের প্রভাবে কিছু পানি বাষ্পে পরিণত হয় এবং বাকি পানি তাপ বা হিট নিয়ে যায়। ফলে ছোট ছোট ফোঁটাযুক্ত পানি ছোট কৃত্রিম বরফ বা তুষারে বা আর্টিফিশিয়াল স্নোতে পরিণত হয়। কৃত্রিম তুষার বা আর্টিফিশিয়াল স্নো তৈরি করার কৌশল। এই হলো চিত্র। ওয়াটার লাইন এর মাধ্যমে 100 psi পাউন্ড পার স্কোয়ার ইঞ্চের প্রেসারে পানি প্রবেশ করবে। এর মধ্যে আছে একটা এয়ার নজল, এয়ার ভালভ, ওয়াটার ভালভ, কম্প্রেসড এয়ার লাইন, যার মাধ্যমে 150 psi প্রেসারে সংকুচিত বাতাস প্রবেশ করবে এয়ার নজলের মাধ্যমে। অপর দিকে 100 psi এর পানি প্রবেশ করবে ওয়াটার ভালভের মাধ্যমে এবং এর মুখে বরাবর তৈরি হবে এয়ার এবং পানির মিক্সচার, যাকে বলা হয় আর্টিফিশিয়াল স্নো। আমরা ডিটেলস পরবর্তীতে স্লাইডে দেখব। ইভাপোরেটিভ কুলিং সিস্টেমে ওয়েটেড অ্যাসপেন প্যাড ব্যবহৃত হয়। ব্লোয়ারের মাধ্যমে বাইরে থেকে গরম বাতাস প্যাডের উপর দিয়ে প্রবেশ করিয়ে বাতাসের তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস হতে 15 ডিগ্রি সেলসিয়াসে আনয়ন করা হয়। এক্ষেত্রে বেশি গতি সম্পন্ন ব্লোয়ার ব্যবহার করা হয় এবং আর্দ্রতা বৃদ্ধি করতেও এই পদ্ধতি ব্যবহার করা হয়।
মানে এই পদ্ধতির মাধ্যমে হিউমিডিফিকেশন বা আর্দ্রতা বৃদ্ধিকরণ করা হয়ে থাকে। এই হচ্ছে আমাদের একটা ওয়েটেড প্যাড, ওয়ার্ম বা গরম শুষ্ক বাতাস প্রবেশ করবে প্যাডের উপর দিয়ে, আর উপরে থাকে একটা ওয়াটার নজল, যার জেট আকারে বা পানি পড়বে প্যাডের উপরে। নিচে থাকে একটা ওয়াটার সাম বা একটা ট্যাঙ্ক পাত্র থাকবে, পাম্পের মাধ্যমে টেনে নিয়ে স্প্রে নজলে স্প্রে করবে প্যাডের উপরে ভেজা প্যাড। অপর প্রান্তে একটা ব্লোয়ার ফ্যান থাকবে, সেখান থেকে উপরে টেনে নিয়ে গেলে এটা পাবো আমরা কোল্ড এয়ার বা এবং ময়েশ্চার। রুমের আর্দ্রতা বাড়াতে গেলে এই পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। এই হলো একটা এয়ার রিপেয়ার সিস্টেমের একটা চিত্র। এটা একটা চিত্র যার মধ্যে একটা ওয়েটেড প্যাড থাকবে, বিভিন্ন পাখির বাসা বা কম্বল, মশারি এই জাতীয় ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়ে থাকে। এটা একটা চিত্র, এর মাধ্যমেও আমরা ইভাপোরেটর সিস্টেম করতে পারি। ইনলেট এয়ার, সাপ্লাই এয়ার, এটা আমাদের রুমে যাবে, কোল্ড এয়ার ঠান্ডা বাতাস, শীতল বাতাস প্রবেশ করবে। অপরদিকে এক্সস্ট এর মাধ্যমে গরমটাকে টেনে নিয়ে যাবে বাইরে। কৃত্রিম তুষার তৈরিকরণ বা আর্টিফিশিয়াল স্নো অ্যান্ড ওয়াটার মিক্সচার। প্রণালীতে কোনো সেলের মধ্যে দিয়ে এক প্রান্ত হতে, যেন আমরা পূর্বে দেখিয়েছি 150 PSI কম্প্রেসড এয়ার বা সংকুচিত বাতাস প্রবেশ করানো হয়। অপর প্রান্তে বা মাঝ বরাবর 100 PSI ওয়াটার লাইন সংযুক্ত থাকে। সেলের এক প্রান্ত খোলা এবং উন্মুক্ত থাকে, যে দিক দিয়ে কৃত্রিম তুষার বা বরফ বের হয়। অপর দুই প্রান্তে এয়ার নজল ও ওয়াটার লাইন প্রবেশ করানো থাকে। নজলের মাধ্যমে সংকুচিত বাতাস বা কম্প্রেসড এয়ার 150 PSI চাপে প্রবেশ করানো হয়। সেলের নিচের অংশ দিয়ে 100 PSI চাপের পানি প্রবেশ করে, ফলে খোলা বা উন্মুক্ত পানিতে আর্টিফিশিয়াল স্নো বা কৃত্রিম বরফ তৈরি হয়। মানে মেইন মনে রাখতে হবে 150 এবং 100 এই প্রেশারটা বজায় রাখতে হবে। এগুলো একটা ওয়াটার ডেজার্ট ব্যাগ, যা মরুভূমিতে ব্যবহৃত হয়ে থাকে। ডেজার্ট ব্যাগ সিস্টেমে মরুভূমিতে পানি ঠান্ডা করানোর জন্য ডেজার্ট ব্যাগ ব্যবহৃত হয়। এটি সাধারণত লেদার বা চামড়া তৈরি হয়। এর ভিতরে সংরক্ষিত পানি ইভাপোরেশন বা বাষ্পায়নের মাধ্যমে শীতল বা ঠান্ডা হয়। এটা একটা ইভাপোরেশন সিস্টেম। এটা একটা ওয়াটার সাপ্লাই নজলের মাধ্যমে জেট আকারে প্রবেশ করবে। এখানে ওয়াটার সারফেস একটা পন্ড থাকবে বা সাম থাকবে, পাম্পের মাধ্যমে টেনে নিয়ে উপরে স্প্রে করবে এবং অপর প্রান্তে ব্লোয়ার দিয়ে টেনে নেবে হট এয়ার, ড্রাই হট এয়ার, কোল্ড এয়ার, ময়েস্ট। এভাবে আমরা কুলিং করতে পারি। ইভাপোরেটিভ রিলিজ সিস্টেমের ব্যবহার কোথায় কোথায় ব্যবহৃত হয়ে থাকে। আগের দিনে মরুভূমিতে ঠান্ডা পানি পাওয়ার জন্য বা ঠান্ডা পানি বা বরফ তৈরি করার জন্য ব্যবহার করা হতো। দ্বিতীয়ত হলো ডেজার্ট কুলার বা ইভাপোরেটিভ কুলার ব্যবহার করা হয়ে থাকে এবং কৃত্রিম তুষার বা আর্টিফিশিয়াল স্নো তৈরি করতে ব্যবহার করা হয়ে থাকে। এগুলো হচ্ছে ইভাপোরেটিভ সিস্টেমের ব্যবহার ক্ষেত্র। ইভাপোরেটিভ কুলিং এর প্রয়োগ ক্ষেত্র কোথায় কোথায় ব্যবহৃত হয়ে থাকে ছাড়াও রুটির বিস্কুটের কারখানা বা বেকারিতে, ঢালাই কারখানা বা ফাউন্ড্রিতে, ড্রাই ক্লিন আছে, তারপরে গ্লাস ইন্ডাস্ট্রিজে বা গ্লাসের কারখানায়, লন্ড্রিতে, প্লাস্টিক ইন্ডাস্ট্রিজে, রাবার ইন্ডাস্ট্রিজে, কুম্ভকারশালা, টেক্সটাইল মেলে, পাওয়ার প্লান্টে ইত্যাদিতে। এছাড়া অনেক আছে, এছাড়াও আপাতত কটা মনে রাখলে চলবে। ইভাপোরেটিভ কুলিং এবং এয়ার কন্ডিশনিং এর মধ্যে পার্থক্য। ডিফারেন্স বিটুইন ইভাপোরেটিভ কুলিং অ্যান্ড এয়ার কন্ডিশনিং। এর মধ্যে পার্থক্য হলো
অ্যাবটিভ কুলিং এবং এয়ার কন্ডিশনিং। ইকোনমিক্যাল টু অপারেট ইট, মানে সাশ্রয়ীভাবে এটা রক্ষণাবেক্ষণ বা পরিচালনা করা যায়। আর এয়ার কন্ডিশনিং হচ্ছে হায়ার কস্ট টু অপারেট ইট, মানে খরচ একটু বেশি পড়ে এটা পরিচালনা বা চালনা করতে। অ্যাবটিভ কুলিং হলো এনার্জি ইফিসিয়েন্ট, আর এক্ষেত্রে হলো হায়ার এনার্জি ইউজেস, বেস্ট ইউজড ইন হট ড্রাই ক্লাইমেটস। যেখানে বেশি গরম থাকে সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। আর এয়ার কন্ডিশন হচ্ছে ইফেক্টিভ ইন অ্যানি ক্লাইমেটস, যে কোনো পরিবেশে এটা ব্যবহার করা হয়ে থাকে এয়ার কন্ডিশনিং সিস্টেম। আর অ্যাবটিভ হচ্ছে ফ্রেশ এবং ক্লিন এয়ারের জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে, বাতাস পরিশোধন করার জন্য অ্যাবটিভ কুলিং। এবং এয়ার কন্ডিশন আছে রিসার্কুলেটেড এয়ার, বাতাসকে পুনঃচক্রায়নের মাধ্যমে এটা ব্যবহৃত করা হয়ে থাকে। আর এক্সপেন্সিভ ইনস্টলেশন, এটা একটু খরচ একটু বেশি স্থাপনা করানো। আর মোর আপ ফ্রন্ট ইনস্টলেশন কস্ট, একটু বেশি পরিমাণ, তার চেয়ে বেশি পড়ে এটা। আর অ্যাবটিভ কুলিং সিস্টেম আছে মিনিমাল মেনটেন্যান্স রিকোয়ার্ড, রক্ষণাবেক্ষণ অতটা বেশি প্রয়োজন পড়ে না। আর এসি ক্ষেত্রে রেগুলার ক্লিনিং নিডেড, দৈনন্দিন এটা পরিষ্কার করতে হয় বা মেনটেন্যান্স করতে হয়। আর অ্যাবটিভ কুলিং এর জন্য এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি, লেস কার্বন ডাইঅক্সাইড ইমিশন, পরিবেশ বান্ধব এবং এর থেকে কোনো কার্বন ডাইঅক্সাইড বের হয় না বা পরিবেশে কোনো ক্ষতি করে না অ্যাবটিভ কুলিং সিস্টেমটা। আর এই এয়ার কন্ডিশনের ক্ষেত্রে হায়ার এমিশনস কম্পারেটিভলি, এটা বেশি পরিমাণ পরিবেশ দূষণ করে এবং কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে ছেড়ে দেয়। আর অ্যাবটিভ কুলিং এর জন্য ফ্লো ফর ওপেন উইন্ডোজ অ্যান্ড ডোরস, খোলা মেলা স্থানে ব্যবহার করা যায়। ইফেক্টিভ ইন এনক্লোজড স্পেস, আবদ্ধ রুমের জন্য এটা ব্যবহার হয়ে থাকে এয়ার কন্ডিশনিং সিস্টেমটা। আর কুইট অপারেশন, সাম আর নয়েজলি হোয়েন রানিং, শুরু হতে প্রথমে এভাপোরেটিভ কুলিং সিস্টেমের শব্দ কম হবে বা তেমন কোনো বিরক্তকর শব্দ হবে না। আর এয়ার কন্ডিশনিং চালানোর জন্য কিছু শব্দ হবে বা নয়েজলি করবে এটা। এই হলো আমাদের এক নজরে অ্যাবটিভ কুলিং এবং এয়ার কন্ডিশনিং এর পার্থক্যগুলো। অ্যাবটিভ কুলিং টাওয়ারের একটা চিত্র, এটা হচ্ছে একটা অ্যাবটিভ কুলিং টাওয়ার, খুব ইম্পর্টেন্ট বর্তমান যুগোপযোগী। আর এই পার্ট সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে ইমেল করুন, ইমেল অ্যাড্রেস হলো, এই ক্লাসটি পুনঃ দেখতে ভিজিট করুন, ইউটিউব লিঙ্ক হলো। থ্যাংক ইউ ফর অল, ধন্যবাদ সকলকে, ধন্যবাদ।